একজন ৭৮ বছর বয়সী মুক্তিযোদ্ধা, যিনি একসময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনের সারির নেতা ছিলেন, তাকেই কিনা হঠাৎ করে তার নিজের দল থেকে সাময়িক বরখাস্ত করা হলো। কিন্তু কেন? এটা কিন্তু শুধু একজন রাজনীতিবিদের গল্প নয়, এর ভেতরে জড়িয়ে আছে আদর্শ, ইতিহাস আর রাজনীতির নানা জটিল সমীকরণ। তো চলুন এই পুরো ঘটনাটার গভীরে গিয়ে দেখি। এই বিতর্কের একেবারে কেন্দ্রে আছে একটাই কথা, ফজলুর রহমানের নিজের মুখেই বলা, আমার মুখ বন্ধ থাকবে না। এই একটা বাক্যই যেন তার পুরো অবস্থানটা পরিষ্কার করে দেয় আর বুঝিয়ে দেয় এই সংঘাতটা ঠিক কোথায়। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কেন একজন ৭৮ বছর বয়সী মুক্তিযোদ্ধাকে তার নিজের দল থেকেই এমন একটা পরিস্থিতির শিকার হতে হলো? চলুন ফজলুর রহমানের ভাষ্য থেকেই এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, তো প্রথমে একদম ঘটনার ভেতরে যাওয়া যাক। এই যে সাসপেনশনটা হলো, এটা ঠিক কিভাবে হলো? কি ঘটেছিল সেদিন? ফজলুর রহমানের কথা শুনলে অবাক হতে হয়। সবকিছু ঘটেছিল অবিশ্বাস্য দ্রুতগতিতে। ভাবুন একবার, তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সময় দেওয়া হলো মাত্র ২৪ ঘণ্টা। তিনি জবাব দিলেন, আর তার ঠিক ৪০ মিনিটের মাথায় খবর এলো তিনি সাসপেন্ডেড ৩ মাসের জন্য। এমনকি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো। এখন এই সাসপেনশনের কারণটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের ফজলুর রহমানকে আরেকটু কাছ থেকে জানতে হবে। তার আদর্শটা কি? তিনি ঠিক কিসের ওপর দাঁড়িয়ে কথা বলেন? দেখুন, ফজলুর রহমান কিন্তু শুধু আজকের রাজনীতিবিদ নন। তার বয়স এখন ৭৮। তিনি ৭১-এর একজন মুক্তিযোদ্ধা, বিএনপির একেবারে গোড়ার দিকে নেতাদের একজন, আর ৮০-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তার একটা বড় ভূমিকা ছিল। তিনি সবসময় একটা কথা বলেন যে তিনি আজীবন সংগ্রামী, কিন্তু তার গায়ে কখনো দুর্নীতির ছোঁয়া লাগেনি। তার রাজনৈতিক দর্শনের একটা খুব ইন্টারেস্টিং জায়গা হল জাতীয়তাবাদ নিয়ে তার ভাবনা। তার দল বিএনপি যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে, সেটা তো আছেই, যা আমাদের রাষ্ট্রকে কেন্দ্র করে একটা রাজনৈতিক পরিচয়। কিন্তু ফজলুর রহমান বলেন, বাঙালি জাতীয়তাবাদও ততটাই সত্যি, যা আমাদের ভাষা আর সংস্কৃতির পরিচয়। তার মতে এই দুটো আসলে একটার সাথে আরেকটা জড়িত, কোনো সংঘাতের বিষয় নয়। এবার আসা যাক সেই জায়গায় যেটাকে ফজলুর রহমান তার এই লড়াইয়ের মূল কারণ হিসেবে দেখছেন, আর সেটা হলো ৭১-এর মুক্তিযুদ্ধ। এর স্মৃতি এবং এর অর্থ নিয়ে যেন আসল যুদ্ধটা চলছে। মুক্তিযুদ্ধ নিয়ে তার অবস্থান কতটা দৃঢ়, সেটা তার এই একটা কথা শুনলেই পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে, তাদের বিরুদ্ধে আমি দাঁড়াব। তো কাদের বিরুদ্ধে তার এই অবস্থান? ফজলুর রহমানের অভিযোগের আঙুলটা কিন্তু সরাসরি জামায়াতে ইসলামীর দিকে। তিনি মনে করেন এই দলটা আমাদের স্বাধীনতার ইতিহাসটাকেই বদলে দেওয়ার, নতুন করে লেখার চেষ্টা করছে, আর তার লড়াইটা ঠিক সেখানে। এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, ফজলুর রহমানের মতে একদিকে আমরা ৭১-কে দেখি মুক্তির যুদ্ধ হিসেবে, একটা নতুন জাতির জন্ম হিসেবে, আর অন্যদিকে তার অভিযোগ তার প্রতিপক্ষরা এটাকে খাটো করে বলতে চায়, ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল বা স্রেফ একটা ঘটনা বলে চালিয়ে দিতে চায়। এমনকি তার মতে তারা এখনকার আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলছে, যেটা ৭১-এর অর্জনকেই যেন অস্বীকার করার মতো। আচ্ছা, এবার আসি একেবারে সাম্প্রতিক ঘটনায়। এই যে একটা বড় পট পরিবর্তন হলো, এর কৃতিত্ব কে নেবে? এই নিয়েও ফজলুর রহমানের একটা খুব জোরালো আর ইন্টারেস্টিং পর্যবেক্ষণ আছে। তিনি পুরো ব্যাপারটাকে একটা চাষের জমির সাথে তুলনা করেছেন। বেশ দারুণ একটা রূপক। তিনি বলছেন, বিএনপি গত ১৫ বছর ধরে এই আন্দোলনের জমিতে বীজ বনেছে, সার দিয়েছে, পানি দিয়ে ফসল ফুলিয়েছে, আর ঠিক ফসল কাটার সময় নতুন ছাত্রনেতারা দাওয়াল হিসেবে এসে হাজির, মানে যারা শুধু পাকা ধানটা কেটে ঘরে নিয়ে যাচ্ছে। তার কথাটা ছিল খুব সরাসরি, আপনারা হলেন দাওয়াল, এবং সেই দাওয়াল হিসাবে আপনারা ১ ভাগ পাবেন, সৎ ভাগ তো আপনারা পাবেন না। সোজা কথায় এই সাফল্যের ভাগিদার সবাই, শুধু এক পক্ষ নয়। তাহলে এই যে তিনি এত কিছু বলছেন, এর দামটা তাকে কিভাবে দিতে হলো? চলুন এবার জেনে নেওয়া যাক ফজলুর রহমানের নিজের ভাষ্য অনুযায়ী তার বরখাস্ত হওয়ার পেছনের আসল কারণটা কি। এখানে ফজলুর রহমান একটা বেশ বড় অভিযোগ তুলেছেন। তিনি বলছেন, তার এই সাসপেনশনটা দলের কোনো সাধারণ বা অভ্যন্তরীণ সিদ্ধান্ত ছিল না, বরং এর পেছনে ছিল বিএনপির ওপর প্রচণ্ড অভ্যন্তরীণ এবং বাইরের চাপ। তার মতে ঘটনাগুলো যদি পরপর সাজানো হয়, তাহলে একটা অন্যরকম ছবি দেখা যায়। একদিকে জামায়াতের বিরুদ্ধে তার অনলাইন ক্যাম্পেইন বাড়ছে, অন্যদিকে তিনি দাবি করছেন জামায়াত বিএনপিকে চাপ দিচ্ছে তাকে দল থেকে বের করে দেওয়ার জন্য। আর ঠিক এমন একটা সময়েই একজন বিদেশি অতিথি দেশে এলেন, এবং তার সফরের মধ্যেই ফজলুর রহমানকে শোকজ নোটিশটা দেয়া হলো।
কাকতালীয়? তিনি কিন্তু তা মনে করেন না। কিন্তু এত কিছুর পরেও ফজলুর রহমান কিন্তু থেমে যাওয়ার মানুষ নন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। তার ভাষায়, আমি মুক্তিযুদ্ধের সঙ্গে থাকব, দেশের মানুষের সঙ্গে থাকব, প্রগতির সঙ্গে থাকব, আলোকিত সমাজের সঙ্গে আমি থাকতে চাই। ফজলুর রহমানের এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা বেশ বড় প্রশ্ন রেখে যায়। যখন একজন অভিজ্ঞ মুক্তিযোদ্ধার মতো মানুষকে তার নিজের দলেই কোণঠাসা হতে হয়, তখন সেটা একটা রাজনৈতিক আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আসলে কী বার্তা দেয়? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।